প্রিয় দর্শক, ভারত, ইরান, আমেরিকা, সর্বশেষ বাংলাদেশ সব মিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম খবর, নরেন্দ্র মোদীকে শেষ পর্যন্ত যেতে হতে পারে এমন সম্ভাবনার কথা বলছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যম। আদৌ কি তা হবে? সর্বশেষ ভারতের পরিস্থিতি জানাবো আজকে। অন্যদিকে পেন্টাগন থেকে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেটের একটি বক্তব্য গণমাধ্যমে গোপন তথ্য হিসাবে প্রচার হয়ে গেছে। সেখানে আমেরিকা ইরানের কাছে অসহায় হয়ে গেছে, অসহায় আত্মসমর্পণের পথে হাঁটছে। ইরান আমেরিকার ব্যাপক ক্ষতি করেছে, যে ক্ষতিগুলোর কিছু তথ্য আজকে জানাবো। এবং এই যুদ্ধে আমেরিকা চীন এবং রাশিয়াকে টেনে আনার চেষ্টা করছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার আক্রমণের পাল্টা জবাব আবারও ইরান দিয়েছে এবং উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত আছে। দর্শক, যে তথ্যটি দিয়ে শুরু করতে চায়, বাংলাদেশে যখন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছিল তখন শেখ হাসিনা মনে করছিল যে গত 15 বছরে সবকটা আন্দোলন আমি দমিয়ে ফেললাম, হেফাজতের মতো কোটি কোটি মানুষের আন্দোলন আমি লাশ ফেলে রাজপথ রক্তাক্ত করে থামিয়ে দিলাম, বিএনপি জামাতের মতো দলকে শুইয়ে দিলাম, আর এই বাচ্চা বাচ্চা কয়েকটা ছেলে হাসিনার মসনদের কাপন ধরাবে, এটা ইম্পসিবল, সম্ভব নয়। কিন্তু জেনজিরা পলিটিশিয়ানদের মতো না। খুব মন দিয়ে শুনবেন, যারা রাজনীতি করেন তারা কখনো দেশের স্বার্থ চিন্তা করেন না, প্রত্যেকে চিন্তা করেন তার নিজের দল এবং নিজের পকেট। সেটা যেই দলই হোক না কেন, একদম বুকে হাত দিয়ে বললাম, তারা চিন্তা করে নিজ দল এবং নিজের পকেট। কিন্তু জেনজিরা পকেটে চিন্তা করে না, তারা চিন্তা করে আজকের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ এবং নিজের সমাজের বা পুরো জাতির ভবিষ্যৎ। হাসিনা জেনজিদের থামাতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং এই জেনজির আন্দোলনেই হাসিনাকে বিদায় নিতে হয়েছিল। 2000 মানুষ মেরেও হাসিনা টিকতে পারেনি। সেম ক্যাটাগরি এখন শুরু হয়ে গেছে ভারতে। ভারতের নরেন্দ্র মোদী মধ্যরাতে ভিডিও বার্তা দিলেন এবং একটা টিমকে পাঠালেন। সেই সমাজকর্মী, লাদাখের সমাজকর্মী, যিনি আন্দোলনের প্রথম সারির একজন ব্যক্তি, সোনাম, তিনি হাসপাতালে অনশনে আছেন। তাকে প্রথম গ্রেফতার করা হয়, পরবর্তীতে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি দাবি আদায়ের জন্য অনশনে ছিলেন এবং নরেন্দ্র মোদী শিক্ষামন্ত্রী সহ আরো কয়েকজনকে পাঠিয়ে তার অনশন ভাঙান এবং নরেন্দ্র মোদী তাকে লিখিত আশ্বাস দেন দাবি মেনে নেয়ার, যার ফলে সেই সমাজকর্মী সোনাম তিনি তার অনশন ভাঙেন এবং আন্দোলন থামিয়ে দেওয়ার ঘোষণা করেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, আন্দোলন থামেনি। যেমন আমাদের বৈষম্য বিরোধীদের সেই টপ 6 লিডার হাসিনার চাপে পড়ে আন্দোলন থেকে ফিরে গিয়েছিল, কিন্তু হান্নান মাসুদ, রিফাত, সাদিক কায়েম, ফরহাদরা আন্দোলনটাকে কন্টিনিউ করেছিল। অর্থাৎ যে আন্দোলনটা নাহিদ, সার্জিস, মাহফুজদের মাধ্যমে থামেনি, তারা থামার ঘোষণা দিয়েছিল। তার মানে এই আন্দোলনটা তাদের এত তত্ত্বাবধানে ছিল না, এটা চলে গেছে অন্য গ্রুপে, মানে বাংলাদেশের ছাত্র জনতা। সেই সময় হান্নান মাসুদরা, রিফাতরা, সাদেক কায়েমরা এই আন্দোলনটাকে কন্টিনিউ করে হাসিনার পতন ঘটায়। ঠিক সোনাম নরেন্দ্র মোদীর হয়তো বিশেষ চাপে বা কোনো কারণে অনশন ভাঙেন, কিন্তু তার কথায় আন্দোলন থামে না। এখন দিল্লি থেকে কলকাতা, বেঙ্গালুরু সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। নতুন করে কলকাতা, শিয়ালদহ হাজারো মানুষ রাস্তায় নেমেছে। কারা? সব শিক্ষার্থীরা। তারা এখন বলছে যে যদি ধর্মেন্দ্র অর্থাৎ শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করব। কিন্তু দিল্লিতে চলছে অদৃশ্য অনেক খেলা। নরেন্দ্র মোদী ছাত্রদের উপর প্রেশার দিতে পারছেন না, কারণ তিনি বুঝতে পারছেন যে তাকে হটানোর জন্য হয়তো কোনো ডিপ স্টেটের খেলা আছে। ছাত্রদের উপর পুলিশ দিয়ে হামলা করছেন, কিন্তু কোনো লাশ পড়ছে না। আবার এমনও ভিডিও লিক হয়েছে যে ছাত্রদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এবং বলছে যদি তোমরা আন্দোলন থেকে বাড়ি ফিরে না যাও তোমাদের লাইফ হেল করে ফেলবো, তোমাদের তুলে নেব, পকেটে গাঁজা ঢুকিয়ে বা ইয়াবা ঢুকিয়ে তোমাদের মাদক মামলায় ফাঁসিয়ে দেবো, জীবন শেষ হয়ে যাবে। সেগুলো জেনজিরা গোপনে ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। বিষয়টা কি? যদি এটা বিএনপি বা জামাত হতো, হয়তো সরকারের সাথে আতাত করে আন্দোলন থেকে বেরিয়ে যেত। যেমন বিএনপি 15 বছরে কোনো সফল আন্দোলন করতে পারেনি, কারণ তারেক রহমান লন্ডন থেকে যে বার্তাটি দিয়েছেন বাংলাদেশি নেতারা সেটা বিক্রি করে দিয়েছে হাসিনার কাছে মোটা অঙ্কের টাকা। এটা তারেক রহমানও জানে, বাংলাদেশের মানুষও জানে। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনটা পুরো কবজায় ছিল জামাত শিবিরের, এটা বিএনপির হাতে আসেনি, তবে বিএনপি মাঠে ছিল। কিন্তু নেপথ্যে কাজ করেছে অদৃশ্য সেই সাদেক কায়েমরা, যারা কারো কাছে আপোষ করবে না। তারা জামাত শিবির হিসাবে আসেনি, তারা এসে ছাত্র হিসাবে। পরবর্তী তাদের পরিচয় আমরা জেনেছি। তারা কোনোভাবে এই আন্দোলনের দিক নির্দেশনা বা আন্দোলনের গতি প্রকৃতিতে কোনো দলকে ইনভলভ হতে দেয়নি, না জামাতকে না বিএনপিকে। পুরোটা নিয়ন্ত্রণ করছে শিবির। এবং দেখা গেছে কি শেষ পর্যন্ত হাসিনা বিদায় নিয়ে যায়। ঠিক ককরোচ পার্টি ভারতের, সেই ককরোচ পার্টি
তেলাপোকা পার্টি তারা কি করছে? তারা বলছে যে শিক্ষা সচিবের অপসারণ সমাধান নয়, শিক্ষামন্ত্রীকে বিদায় নিতে হবে। আপনি আমাকে আশ্বাস দিলেন মধ্যরাতে, মিস্টার মোদীকে বলছেন তারা যে আপনারা আমাদেরকে যে আশ্বাস দিলেন মধ্যরাতে, এই মধ্যরাতের আশ্বাসে আমাদের চিরা ভিজবে না। আমরা যে দাবিগুলো করছি প্রত্যেকটাকে মেনে আপনি সেটা রাষ্ট্রের কনফার্ম করে আমাদের জানাতে হবে। শিক্ষামন্ত্রী বা নরেন্দ্র মোদী ছাত্রদের প্রতিনিধিকে ডাকলেন তাদের সেই বিলাসবহুল ফ্ল্যাটে, তারা গেলেন না। তারা কি বললেন? যেমন আমাদের বৈষম্য বিরোধী ছেলেদেরকে শেখ হাসিনা ডেকেছেন, তারা যায়নি। তাদের কাছে আরাফাত ছুটে এসেছিল, পলক ছুটে এসেছিল, শিক্ষামন্ত্রী নফেল ছুটে এসেছিল, তারা যায়নি হাসিনার ডাকে। ঠিক ওখান থেকেই আন্দোলন বিজয়ের গল্প শুরু হয়, যখন যায় না। কারণ ওখানে গেলে যে অফারগুলো করা হয় সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না, স্বাভাবিক। আপনি একটা মামুলি ছেলে, আপনাকে যদি বলা হয় যে তোমাকে আমি 1,000 কোটি টাকা দেবো, আপনি সামলাতে পারবেন? ইহজগতে আপনার 14 গোষ্ঠী 1,000 কোটি টাকা দেখছে। হাসিনা তো ক্ষমতা বাঁচাবার জন্য 1,000 কোটি টাকা দিবে, আবার 1,000 কোটি টাকা পেছন থেকে টান দিয়ে বের করে ফেলবে। পর আগে দিয়ে দিবে, আন্দোলন শেষ, তারপর পিটাইয়া গুম কইরা বিচি ডলা দিয়ে আবার 1,000 না 2,000 কোটি টাকা বের করে নেবে। এইটাই রাজনীতি। তো যিনি ককরোচ পার্টির প্রধান, সেই যুবক বললেন যন্তর মন্তরে, মানে তাদের, আমাদের যেমন শাহবাগ, ওদের হলো যন্তর মন্তর দিল্লির, কোন অন্ধ ঘরের অন্ধকারে বন্ধ ঘরে, শব্দটা এরকম, কোন বিলাস বহুল ফ্ল্যাটে আলোচনা হবে না, যন্তর মন্তরে আসেন, হাজারো জনতার সামনে কি করতে চান সেটা আমাদের আশ্বাসের আলোকে জানান। কিন্তু কেউ আসতে রাজি নয়। মন্ত্রী সাহেব আসবেন গরমের মধ্যে, আগে বিএনপির রাজপথে ছিল, দেখেন না, একটা বোমা মারলে বা একটা পুলিশ কিছু করলে উঠে পড়ে দৌড়, এখন কেউ রাস্তা নামবে না। দেখেন কয়জন এমপি তার এলাকায় যায়, খোঁজ নেন যারা এমপি হয়ে গেছে, এমপি হওয়ার আগে কি আশ্বাস দিচ্ছে, এমপি হওয়ার পরে কি করে, বাংলাদেশি দেখেন। তো এই পরিস্থিতির মধ্যে ভারত এখন উত্তপ্ত হয়ে উঠছে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি উঠতেছে। আস্তে আস্তে সারা ভারতে আন্দোলন ছড়িয়ে পড়ছে, আন্দোলন ক্রমান্বয়ে এখন বৃহৎ থেকে আরো বড় হচ্ছে। দর্শক, আমরা ভারতের সংবাদ আপাতত এখানে শেষ করতে চাই, কারণ মধ্যরাতে আরো আপডেট আসবে। আমরা একটু ইরান আমেরিকা চলে যাই। ইরান আমেরিকার দৃষ্টিতে কি হচ্ছে? পেন্টাগন, মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা সেনাবাহিনীর মেইন অফিস, কার্যালয়, বাংলাদেশের যেমন ক্যান্টনমেন্ট, তো মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন হলো সামরিক বাহিনীর প্রধান সদর দপ্তর। এটার প্রধানকে পিট হেগসেট, তিনি হলেন যুদ্ধমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ধরেন। তার একটা বক্তব্য কয়েকটি মার্কিন গণমাধ্যমে প্রচার হচ্ছে রিপোর্ট আকারে। কি বলছে? তিনি বলছেন, পিট হেগসেট বলছেন যে আমরা ইরানের কাছে অসহায় হয়ে পড়েছি। তিনি বলছেন এই যুদ্ধে ইরানকে সহযোগিতা করছে ডিফেন্স ক্ষেত্রে চীন, আর টোটাল ডাটা বা তথ্য দিয়ে রাশিয়া। অর্থাৎ আমেরিকা, রাশিয়া এবং চীনকে যুদ্ধে টেনে আনার প্ল্যান করছে। কি অভিযোগ করছেন পিট হেগসেট? বলছেন আমাদের কোথায় মিসাইল স্টোরেজ, এটা ইরানের জানার কথা না। মাটির কোন গভীরে বা কোথায় আমরা আমাদের মূল্যবান মিসাইলগুলোকে রেখেছি, এটা ইরান জানার কথা না। কিন্তু ইরান অনায়াসে সেখানে মিসাইল মেরে সকল মিসাইল স্টোরেজ আমাদের ধ্বংস করে দিচ্ছে, আমাদের মিসাইল শর্ট পড়ে যাচ্ছে। কি করে ইরান এই তথ্য পেল যে এখানে আমাদের মিসাইলগুলো আছে? এটা তো জানার কথাই না। তার মানে এই ডাটা রাশিয়া তাদেরকে দিচ্ছে, এটা আমেরিকার অভিযোগ। নাম্বার 2, তারা বলছে যে আমাদের সেনাবাহিনী কোন কোন জায়গায় ঘুমিয়ে আছে, কখন ঘুম থেকে উঠছে, কখন তারা মাঠে নামছে, কখন তারা সবাই একসাথে ঘুমোচ্ছে, বা কোন কোন ভবনগুলোতে তারা এই মুহূর্তে অবস্থান করছে, এই ডাটা ইরানের জানার কথা না। কিন্তু ইরান মিসাইল এবং ড্রোন হামলা করে আমাদের সবগুলো ভবন উড়িয়ে দিয়েছে, আমাদের অনেক সেনা ওপারে চলে গেছে। তারা বলছে, মানে পিট হেগসেট বলছেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা এমন সংরক্ষিত জায়গায় রেখেছি সেটা ওরা ধ্বংস করে দিয়েছে, এবং আমাদের যে ডিফেন্স লেয়ারগুলো বা ডিফেন্স সিস্টেমগুলো ইরানের মিসাইল বা ড্রোনকে